রাত তখন ঠিক 1:45। বাইরে মুষলধারে বৃষ্টি নামছিল, সঙ্গে কালবৈশাখীর মতো মাতাল ঝড়। অমাবস্যার রটরটে কালো রাত। জানালায় হাত বাড়ালেও অন্ধকারের বেশি কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমি একাই ছিলাম সেদিন আমাদের সেই 100 বছরের পুরনো জমিদার বাড়িতে। বিশাল বড় বাড়ি, উঁচু উঁচু ছাদ, নোনা ধরা চুনকাম খসে পড়া সব বিশাল দেওয়াল। দিনেই সেখানে ছমছম করে, আর রাতের বেলা তো কোনো কথাই নেই। বাড়ির বাকি সবাই তখন শহরের হাসপাতালে। সেদিন বিকেলবেলা আমার ঠাকুমা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সবাই হাসপাতালে কাজ কারবার সামলাচ্ছিল, আর আমি বাড়ি পাহারা দিতে থেকে গিয়েছিলাম। আমি বসেছিলাম দোতলার একদম কোণের ঘরটায়। ইলেকট্রিসিটি ঝড় বৃষ্টি শুরুতেই কেটে গেছে। একটা ঝুল জমে থাকা লণ্ঠন জ্বলছিল টেবিলের ওপর। বাতাসে সেই আলোটাও মাঝে মাঝে কেঁপে উঠছিল, আর ঘরের দেওয়ালে তৈরি করছিল বড় বড় অদ্ভুত সব ছায়া। যেন দেওয়ালের ছায়াগুলো নিজের মতো নড়াচড়া করছে। নীরবতা এত গভীর ছিল যে বাইরে গাছের পাতার বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ আর আমার নিজের হৃদস্পন্দনও স্পষ্ট শোনা যাচ্ছিল। ঠিক রাত 1টা বাজার 5 মিনিট আগে ঘটনাটা শুরু হলো। শব্দটা খুব হালকা, কিন্তু এই নিঝুম রাতে বজ্রপাতের চেয়েও তীব্র হয়ে আমার কানে বাজল। আমি চমকে উঠলাম। লণ্ঠনের হালকা আলোয় চোখ দুটো বড় বড় করে দরজার দিকে তাকালাম। শব্দটা আবার হলো। আমাদের দোতলার কাঠের বড় বারান্দার ঠিক মাঝখানে একটা পুরনো পিতলের বেল বা ঘণ্টা ঝুলত। ঠাকুমার খুব পছন্দের ঘণ্টা ছিল ওটা। ছোটবেলা থেকে দেখে এসেছি ঠাকুমা পুজো দেওয়ার সময় বা আমাদের কাউকে নিচ থেকে ডাকার জন্য ওই ঘণ্টাটা বাজাতেন। কিন্তু ঠাকুমা তো এখন আর নেই। তিনি তো হাসপাতালের মর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শুয়ে আছেন। তবে এই মাঝ রাতে এই ঝড়ের মধ্যে ওই বেল কে বাজাচ্ছে? গায়ের লোমগুলো একে একে খাড়া হয়ে গেল। বুকের ভেতরটা কে যেন শক্ত করে চেপে ধরল। মনে হলো হাত পা সব জমে বরফ হয়ে গেছে। নিজের মনকে বোঝানোর জন্য চেষ্টা করলাম হয়তো ঝোড়ো বাতাসে ঘণ্টাটা ঝুলছে, কিন্তু পরক্ষণেই নিজের যুক্তি ভুল প্রমাণ হলো। বাতাসের ধাক্কায় তামাটে পিতলের ঘণ্টা অত ছন্দ বজায় রেখে বাঁচতে পারে না। শব্দটা খুব ধীরে, কিন্তু নির্দিষ্ট একটা মাপে পারছিল, যেন কেউ খুব শান্ত মাথায় মেপে মেপে ঘণ্টাটার গায়ে আঘাত করছে। আমি বিছানায় বসেছিলাম। শরীর ভয়ে ঠক ঠক করে কাঁপছিল, কিন্তু ওই অদৈম্য কুৎসিত কৌতূহল মানুষকে যা বিপদের মুখে ঠেলে দেয় সেটা আমাকে টানতে লাগলো। ধীর পায়ে খাট থেকে নামলাম। জুতোও পরিনি। খালি পায়ে মেঝের ঠান্ডা স্পর্শ টের পাচ্ছিলাম। লণ্ঠনটা হাতে নিলাম। আলোটা কাঁপছিল আমার হাতের সাথে সাথে। ঘরের দেওয়াল ধরে ধরে আমি কাঠের ভারী দরজাটার দিকে এগোতে লাগলাম। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল মেঝের কাঠগুলো যেন ঢুকরে কেঁদে উঠেছে। আমি দরজার সামনে দাঁড়ালাম। দরজার হুড়কোটা ভেজানো ছিল, কিন্তু লক করা ছিল না। হাতটা ছিটকিনির উপর রাখতেই বরফের মতো ঠান্ডা ধাতব অনুভূতি হলো। নিঃশ্বাস বন্ধ করে দরজাটা মাত্র 1 সেন্টিমিটার ফাঁক করলাম। বাইরের বারান্দাটা ঘোর অন্ধকারে ডুবেছিল।
লণ্ঠনের আবছা হলুদ আলো সেই অন্ধকারের একটা ছোট অংশকে চিরে দিল। আর যা দেখলাম তা দেখার জন্য কোনো জীবিত মানুষই কখনোই তৈরি থাকে না। ঝুলন্ত ঘণ্টার সামনে দাঁড়িয়েছিল একটা অবয়ব। না, সে কোনো রক্ত মাংসের মানুষ নয়। তার উচ্চতা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি, প্রায় 8 ফুট লম্বা। শরীরটা কুচকুচে কালো, চামড়াগুলো এত শুকিয়ে গেছে যে হাড়গুলোর খাঁজ স্পষ্ট দেখা যাচ্ছিল। চামড়ার রং পচে যাওয়া কাদার মতো। কিন্তু সব থেকে ভয়ানক ছিল তার মুখটা। তার মুখে কোনো চোখ ছিল না, অক্ষি কোটর দুটো সম্পূর্ণ ফাঁকা। দুটো কালো গর্ত, আর সেই গর্ত দুটো দিয়ে গল গল করে গল কাঁচা রক্ত গড়িয়ে পড়ছে তার গাল বেয়ে। তার চিবুকটা অস্বাভাবিকভাবে নিচের দিকে ঝুলে ছাতির পর্যন্ত ঠেকেছে, আর তার শরীর থেকে বের হচ্ছিল এক অসহ্য পচা মাংস আর নর্দমার বিভৎস দুর্গন্ধ। এত তীব্র গন্ধ যে আমার গা গুলিয়ে উঠল। বমি আসা উপক্রম হল। সে কোনো সাধারণ বিদেহী আত্মা নয়, সে একটা সাক্ষাৎ নরপিশাচ। জীবন্ত মানুষ ও রক্ত খেকো এক পৈশাচিক পিশাচ। পিশাচটা দাঁড়িয়েছিল ঘণ্টার সামনে। সে তার নিজের হাতের লম্বা ধারালো ও সুচল হাতটা এক কাটা আঙুল দিয়ে ঝুলন্ত ঘণ্টার ওপর আঘাত করছিল। প্রতিটা ঠোকার সাথে সাথে ঘণ্টা পাচ্ছিল, আর তার ফাঁকা চোখের গর্ত থেকে রক্তের ধারা আরো দ্রুত গড়িয়ে পড়ছিল। হঠাৎ পিশাচটা বেল বাজানো বন্ধ করল। বাতাসের শব্দ যেন মুহূর্তের জন্য থেমে গেল। ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে গেল। পিশাচটা তার শরীর না ঘুরিয়ে মাথাটা ধীর গতিতে ঘোরালো, একদম তার পিছনের দিকে, মানে আমার দরজার ফাঁকটার দিকে। তার ঘাড় ঘোরানোর সময় মর করে হাড় ভাঙার শব্দ হলো। তার সেই চোখহীন রক্তের গর্ত দুটো দিয়ে সে যেন অন্ধকারের মধ্যেও দরজার সরু ফাঁক দিয়ে আমাকে সরাসরি দেখতে পাচ্ছিল। আমি দরজার পেছনে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে গেলাম। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডের গতি বন্ধ হয়ে গেছে। সে তার চিনুক ঝুলানো পচা মুখটা ধীরে ধীরে খুলল। মুখের ভেতর কোনো জীব ছিল না, শুধু সার সার উল্টো পাল্টা ধারালো পচে যাওয়া কালো দাগ। সে কথা বলে উঠল। কথাটা বাতাসে ভেসে এলো। পিশাচটার কণ্ঠস্বর মানুষের নয়, যেন দুটো বড় বড় পাথর একে অপরের গায়ে ঘষলে যেমন শব্দ হয় তেমনই খসখসে। পিশাচটা আবার বলল, বুড়ির মাংসটা বড় শক্ত ছিল, দাঁতে বড্ড আটা ছিল, কিন্তু কিন্তু তোর গায়ের মাংসটা নরম হবে। তোর কাঁচা রক্তের গন্ধ আমি পাচ্ছি। দরজাটা খোল, খোল দরজাটা। আমার গলা দিয়ে এক বিভৎস চিৎকার বেরিয়ে এলো। আমি সজোরে টেনে দরজাটা বন্ধ করে দিলাম এবং গায়ে সমস্ত শক্তি দিয়ে পেতলের ভারী ছিটকিনিটা তুলে লক করে দিলাম। ঠিক পর মুহূর্তেই পিশাচটা দরজার বাইরে থেকে সজোরে আঘাত করতে লাগলো।
শব্দে ঘরটা পুরো কেঁপে উঠল। কাঠের দরজায় তার সুচুলো নখগুলোর আঁচড়ানোর বিকট শব্দ হতে লাগল। মনে হচ্ছিল কাঠের পুরো দরজাটা এখনই সহস্র টুকরো হয়ে ভেঙে পড়বে। দরজার নিচ থেকে ফাঁক হয়ে থাকা অংশ দিয়ে গল গল করে সেই পচা কাঁচা রক্ত আর কালো আঠালো ফেনা ঘরের ভেতরে ঢুকতে শুরু করল। কই কই দরজা কই, বেশিক্ষণ আটকাতে পারবি না, আজ রাতেই খাবার তো। সঙ্গে বাইরে থেকে ভেসে আসছিল সেই পিশাচটার বিকট অমানসিক হাসির শব্দ। আমি দুই কানে হাত চেপে ধরে ঘরের একদম মাঝখানে হাঁটু ফিরে বসে পড়লাম। চোখ দুটো শক্ত করে বন্ধ করে দিলাম। দরজায় ঘা মারা চলতেই লাগলো। প্রতিটা আঘাত যেন আমার বুকে এসে লাগছিল। আমি মনে মনে ঈশ্বরের নাম জপ করতে লাগলাম। ঈশ্বর, বাঁচাও আমাকে, এই রাক্ষসের হাত থেকে বাঁচাও। 5 মিনিট মনে হচ্ছিল 5টা শতাব্দীর মতো দীর্ঘ। হঠাৎ বাহির থেকে আঁচড় পড়ার শব্দ হঠাৎ কমতে শুরু করলো। 1 মিনিট, 2 মিনিট, সব নীরব। দরজায় ঘা মারা বন্ধ হয়ে গেল। পিশাচটার হাসির শব্দ আর পাওয়া যাচ্ছে না। বাইরে ঝড়ের গর্জনটাও থমে এসে শান্ত বৃষ্টি পরিণত হয়েছে। সব শান্ত, নিঝুম। আমি কিছুক্ষণ ওভাবেই বসে রইলাম, কান খাড়া করে শুনলাম। না, বারান্দায় আর কোনো শব্দ নেই। পচা গন্ধটাও যেন আস্তে আস্তে হালকা হয়ে আসছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। ভেবেছিলাম ভোর হয়ে এসেছে হয়তো। পিশাচটা সূর্য ওঠার আগে কেটে পড়েছে। আমি বেঁচে গেছি। এই নরক থেকে আমি অলৌকিকভাবে বেঁচে গেছি। ধীরে ধীরে শরীরটাকে সোজা করলাম। ভিজে যাওয়া কপাল থেকে ঘেমে যাওয়া চুলগুলো সরালাম। বুক ভরে বাতাস নেওয়ার চেষ্টা করলাম। মেঝেতে পুড়ে থাকা লণ্ঠনটা কুড়িয়ে নিলাম। আলোটা তখনও মিটমিট করে জ্বলছে। দরজার দিকে এগোতে যাব এমন সময় মেঝের এক জায়গায় লণ্ঠনের আলো পড়তেই একটা কালো আঠালো দাগ জল জল করছে। সেটা সেই পিশাচটার রক্ত। কিন্তু রক্তের দাগটা দরজার বাইরে থেকে ভেতরের দিকে গড়িয়ে আসে। রক্তের দাগটা দরজা থেকে শুরু হয়ে সোজা চলে গেছে আমার ঘরের ভেতরের দিকে, আমার খাটের দিকে। আমার বুকের ভেতর আবার সেই মারাত্মক আতঙ্কটা আছড়ে পড়ল। মাথাটা রিমঝিম করে উঠল। আমি ধীরে ধীরে লণ্ঠনটা নিচু করলাম। আলো ফেললাম আমার ঘরের বিশাল রাজকীয় খাটের নিচের অন্ধকারটার কোণাটায়। আর সাথে সাথে আমার শরীরের শেষ রক্তবিন্দুটাও যেন জমাট বেঁধে গেল। দুটো লম্বা শুকিয়ে যাওয়া রক্তমাখা কালো হাত ধীরে ধীরে মেঝে ঘষে বাইরে বেরিয়ে আসছে। আর সেই পচা মাংস আর কাঁচা রক্তের তীব্র বীভৎস গন্ধটা ওটা এখন আর বাইরের বারান্দায় নেই। গন্ধটা আসছে ঠিক আমার পেছন থেকে, আমার খাটের তলা থেকে। সে বাইরে যায়নি। দরজা বন্ধ করার আগে সে কোণ দিয়ে কোনো ফাঁকে আমার ঘরের ভেতরে ঢুকে খাটের নিচে লুকিয়ে বসেছিল। সে অপেক্ষা করছিল আমি কখন শান্ত হব। এখন
খাটের নিচ থেকে দুটো ফাঁকা রক্তের গর্তওয়ালা মুখ ধীর গতিতে বাইরে বেরোচ্ছে। সে আমার পায়ের পাতাটা তার পচা নখ দিয়ে স্পর্শ করল, আর তার সেই ঝুলন্ত মুখটা থেকে খসখসে কণ্ঠে আওয়াজ এলো, এতক্ষণ আপনারা শুনছিলেন ছেঁড়া ডায়েরি অডিও স্টোরির নরখাদক। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি সৌমিক। এরকম আরো গল্প পেতে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, প্রেস দ্য বেল আইকন এবং মেতে থাকুন রহস্যের গান টান উত্তেজনায়।